হামে আরও 7 শিশুর মৃত্যু। ময়মনসিংহ বিভাগ জুড়েও প্রাদুর্ভাব আশঙ্কাজনক। টিকাদান কর্মসূচি জোরদার। বছরে পূর্ণাঙ্গ রূপ পায়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্প। 2 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। দেশে সুযোগ সীমিত আর আস্থার অভাব। আইভিএফ এর মাধ্যমে সন্তান জন্ম দিতে বিদেশে ছুটছেন নিঃসন্তানরা। জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। আবারও ডাক আসতে পারে গণ অভ্যুত্থানের। বিজেপি নেতা শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ শপথ। তামিলনাড়ুতে নতুন নাটকীয়তা। থালাপতি বিজয় এখনও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি, জানালেন রাজ্যপাল। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম ও বাকি 6 জন উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে 15ই মার্চ থেকে মোট মারা গেছে 343 জন। গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 58 শিশু, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 285 শিশুর। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম শনাক্ত হয়েছে 282 শিশুর, আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1212 জন। এছাড়া 15ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 46,710 জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা 6,490 জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 32,862 শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 29,152 শিশু। ময়মনসিংহ বিভাগ জুড়েও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক। 1.5 মাসে বিভাগের 4 জেলায় হাসপাতালে ভর্তি করা হয় প্রায় 2,000 শিশু। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 25 জন সহ মোট প্রাণ গেছে 27 জনের। চিকিৎসকরা বলছেন, সরাসরি হাম নয়, বরং হাম পরবর্তী জটিল নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিওরের কারণে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। হাসপাতালগুলোর শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডের প্রতিটি কোণে আতঙ্ক। কেউ প্রাণহীন শিশু নিয়ে ফিরছেন বাড়ি, কেউ লড়ছে শেষ লড়াই। অতি ছোঁয়াচে রোগটি ছড়িয়েছে পুরো বিভাগেই। সাধারণ জ্বর দিয়ে শুরু হলেও পরে হচ্ছে শ্বাসকষ্ট। অনেক শিশুকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। 1.5 মাসে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় প্রায় 2,000 শিশুকে। ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে অন্তত 27 জনের। এছাড়া নেত্রকোনা ও জামালপুরে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর বড় অংশই 7 থেকে 10 মাস বয়সী। শিশুকে দেরিতে হাসপাতালে নেওয়া, অপর্যাপ্ত অক্সিজেন ও আইসিইউ সাপোর্ট না থাকায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। প্রচুর জ্বর ছিল, তারপর এই যে হাম বের হয়েছে, বুধবার দিন আসছি। এখন আগের থেকে এখন একটু ভালো। আমাদের জন্য কষ্টদায়ক বিষয় হলো রোগীর সাথে আমরা এরকম এক সিচুয়েশনে আছি যে ভাইরাসজনিত রোগ আপন মানুষের দূর হয়ে যাইতেছে। বাচ্চাকে টিকা দিছি, টিকা দেওয়ার পর ওই হাম বাড়াইছে। এই হামের টিকাই দিছি, তাহলে হাম কেন বাড়াইলো? হামের জন্য টিকা দেয়া। সরাসরি হাম নয়, বরং চিকিৎসকরা মৃত্যুর পেছনে দেখছেন জটিল নিউমোনিয়া, হার্ট ফেলিওর এবং তীব্র শ্বাসকষ্ট। অনেক শিশু অপুষ্টি ও জন্মগত হৃদরোগে ভোগায়, বাড়ছে জটিলতা। অলরেডি ভ্যাকসিনেটেড 90%-এর উপর হয়ে গেছে। 2টা উপজেলা বাদে ম্যাক্সিমাম উপজেলাগুলোর কাজ মোটামুটি ভালো। আমরা আশা করতেছি খুব অতি শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো এবং আমাদের এই জায়গায় আমরা যে ট্রান্সমিশন আছে হামের, সেটা আমরা বন্ধ করতে পারবো। তারপরে এই মুহূর্তে হামের রোগী সহনীয় মাত্রায় আছে, যে আমরা মোটেও শঙ্কিত না। কোনো রোগী আমরা রেফার করিনি এবং কোনো রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত চিকিৎসা, সময়মতো টিকাদান ও আইসিইউর ব্যবস্থা করতে পারলে কমবে মৃত্যু ঝুঁকি। হামের যে বর্তমান অবস্থাটা, এটাকে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিকই বলবো আমরা। অস্বাভাবিক বলবো এই কারণে, কারণ এত বেশি মাত্রায় হামের রোগী আগে কখনো ভর্তি হয় নাই। এখন এটাকে আমরা মনে করছি যে গত 3-4 বছরে টিকাদান কর্মসূচিতে একটা মারাত্মক রকমের ঘাটতি ছিল। বিভাগ জুড়েই চলছে টিকাদান কর্মসূচি। তবে যে শিশুদের ইমিউনিটি আগে থেকেই কম, তাদের জন্য বিশেষ কেয়ার ইউনিট এখন সময়ের দাবি।
ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। 2011 সালে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্প 15 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। অবকাঠামো তৈরি হলেও চিকিৎসক সংকট, কর্মকর্তা কর্মচারী নিয়োগ না হওয়া, যন্ত্রপাতি হস্তান্তর ও সমন্বয়হীনতায় আটকে আছে হাসপাতালের কার্যক্রম। আগামী 2 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। 2011 সালে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্পটি। প্রকল্পের সময়কাল 1 যুগের বেশি পার হলেও নানা অনিয়ম, দুর্নীতি আর সমন্বয়হীনতায় থমকে আছে অগ্রগতি। 3 বছর আগে একাডেমিক কার্যক্রম শুরু হয়, কিন্তু হাসপাতাল অংশ এখনো পুরোপুরি চালু করা যায়নি। মেডিসিন, শিশু ও কার্ডিওলজি বিভাগ চালু থাকলেও গাইনি, সার্জারি ও জরুরি বিভাগ এখনো বন্ধ। এদিকে শত কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে আছে। কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠায় এসব যন্ত্রপাতি বুঝে নিতে দেরি হওয়ায় এখনো চালু করা যায়নি প্যাথোলজি বিভাগ। বাধ্য হয়ে বাইরে গিয়ে পরীক্ষা করাতে বাড়তি খরচ ও ভোগান্তিতে রোগীরা। এত বড় একটা প্রতিষ্ঠানে মেডিকেলে কোনো কিছুই নাই, শুধু লিখে দেয় করি আসেন। যে আরেকটা শুধু টেস্ট করতে দিয়েছে, এখন টেস্টটা এখানে করাবে না, বাইরে করাতে হবে। এখন আমি ডাক্তারের সাথে আলাপ করতে হবে। পূর্ণাঙ্গ সেবা না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। আংশিকভাবে চালু হওয়ার কারণে যে পরিপূর্ণ সেবাটা এটা পাওয়া যাচ্ছে না। সোনো করাইছি, রক্ত পরীক্ষা করেছি, পেশাব পরীক্ষা করেছি, তারপর ডায়াবেটিস পরীক্ষা করাইছি, সব বাইরে করাইছি। সব বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত মেডিকেল কলেজটি পরিপূর্ণ চালুর বিষয়ে কাজ চলছে জানায় কর্তৃপক্ষ। আমাদের উচ্চ পর্যায়ের অনেক কথাবার্তা চলতেছে। আমাদের জন্য আমাদের এজি মহোদয়, আমাদের প্রফেসর জাহিদ রেহমান স্যার সহ আমাদের মন্ত্রণালয় থেকে এবং সরকারি পক্ষ থেকেও, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও একটা জোরালো পদক্ষেপ এটা নেওয়া হয়েছে যে এটা যত দ্রুত সম্ভব এটাকে চালু করা যাবে। 2011 সালে এর প্রকল্পের কাজ শুরু হয়। ধারাবাহিকভাবে এর বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবেই চলছে। কিছু সীমাবদ্ধতা অবশ্য আমাদের আছে, কিছু শিক্ষকের ঘাটতি আছে। নতুন করে শিক্ষকের পোস্ট গ্রাজুয়েশনের একটা কার্যক্রম চলমান আছে। জটিলতা কাটিয়ে দ্রুত সেবা কার্যক্রম চালু হবে প্রত্যাশা রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। নারীর স্বাস্থ্যগত সমস্যার একটি বন্ধ্যাত্ব। নিঃসন্তান দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি পৃথিবীর বহু দেশেই ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে গুটি কয়েক সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে সন্তান জন্মদান হলেও আস্থার সংকটে বিদেশিমুখী হচ্ছেন বেশিরভাগই। চিকিৎসকদের গবেষণা ও দক্ষতার অভাব, উন্নত ল্যাব ও যন্ত্রপাতির স্বল্পতা, সর্বোপরি সরকারি সহায়তা না থাকাকে দুষছেন বিশেষজ্ঞরা। নিঃসন্তান দম্পতিদের জীবন এক নিঃশব্দ যুদ্ধের গল্প। সমাজের বাঁকা কথা, দাম্পত্য অশান্তি আর বছরের পর বছর চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার অসহনীয় যন্ত্রণা। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক দম্পতিকে। কোনো প্রোগ্রামে যাওয়া যায় না, কোথাও বেড়াইতে যাওয়া যায় না, বলে বিয়ে কর। আমার ওয়াইফরও অনেকে বলে বিয়ে কর। নানান অশান্তি এইগুলি ফেস হয়েছি, অনেক হসপিটাল দেখাইছি, কিন্তু কোনো জায়গায় ফল পাইনি। যাদের বাচ্চা নেই তারাই বলতে পারবে তাদের খারাপ লাগা মন্দ লাগার ব্যাপারগুলি। তো সেই জায়গা থেকে আমি বলবো যাদের নেই তারা চেষ্টা করতে পারে। আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে নারীর শরীর থেকে নেওয়া ডিম্বাণু ও পুরুষের শরীর থেকে নেওয়া শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়, যা পরবর্তীতে নারীর জরায়ুতে স্থাপিত হয়। বর্তমানে এ পদ্ধতিতে সন্তান ধারণ করেছেন বাংলাদেশের অনেক দম্পতি। তবে সিংহভাগই চিকিৎসা নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। 2016 সালে আমরা প্রথম ট্রিটমেন্ট শুরু করি বাংলাদেশের কোনো একটা সেন্টারে। সেখানে ট্রিটমেন্ট নিয়ে আমরা হ্যাপি ছিলাম না। আউটসাইড কান্ট্রি অনেক ডেভেলপড, আর এটা নিয়ে নিয়মিত রিসার্চ করে। ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন থাকে। বাবা মা হওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, সেই তার কাছে আমি মনে করি যে এই অর্থটা যেটা খরচ হচ্ছে সেটা খুবই নগণ্য। বাংলাদেশিদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস বা জরায়ু সংক্রান্ত সমস্যাই বেশি থাকে। প্রতি মাসে আমাদের সেন্টারে যত রোগী আসে তাদের মধ্যে শতকরা 50% বাংলাদেশি রোগী। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং মধ্যপ্রাচ্য থেকেও রোগীরা আইভিএফ করতে আসে। দেশে 2 যুগের বেশি আগে আইভিএফ চিকিৎসা চালু হলেও সরকারি ব্যবস্থাপনায় পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো উপায় না পেয়ে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল এই সেবা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ইনফার্টাইল যারা কাপল, এদেরকে নিয়ে কোনো গবেষণা নাই। আমাদের চিকিৎসকরা খুব বেশি রকমভাবে কাজ করে না। কিছু যন্ত্রপাতির স্বল্পতা আছে, আর সর্বোপরি হলো যে সরকারের কোনো রকম
সহায়তা নাই। প্রতি বছর যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে তার মধ্যে অন্যতম এই বন্ধ্যাত্বের চিকিৎসা। এজন্য সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ওইখানে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। পরিস্থিতি বিবেচনায় আবারও অভ্যুত্থানের ডাক আসতে পারে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। গণভোট না মানলে সরকার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানান 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে। সরকারকে সংবিধান সংস্কার পরিষদে শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিচ্ছে 11 দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সভা সমাবেশ করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি 180 দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এই গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। 11 দলের এই সমন্বয়কের অভিযোগ, ক্ষমতার জোরে সরকার শুরু থেকেই সংকট তৈরি করছে। দায়িত্বশীল আচরণের পরামর্শ তার। সরকার যদি সংকট সমাধান করে ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে। আর যদি সরকার না করে সেক্ষেত্রে দায়িত্ব সরকারকে নিতে হবে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছেন, হার পক্ষে ভোটও চেয়েছেন। আর সেই জায়গায় ওনারা আবার এসে টার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্বটাই বিরোধী দলের গাড়ি জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এনসিপি নেতা সারোয়ার তুষার। বিএনপি যেভাবে পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট, ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণঅভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণঅভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণঅভ্যুত্থান করে, গণঅভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি মনে হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আমরা এখন চাই না যে বিরোধী দল রাস্তায় নামুক, রাস্তায় নেমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এবং সেই সাথে আমরা এটাও চাই না যে সরকারি দল একেবারেই নিরঙ্কুশতা, তাদের যে একনায়কত্বিক মনোভাব এটা প্রদর্শন করবে। যে আসার কথা হচ্ছে 2 দলই কিন্তু মানে অবশেষে চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথ উত্তপ্ত করবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক, তাই এক্ষেত্রে বিরোধী দলকে আরো সহনীয় আচরণের পরামর্শ এই বিশ্লেষকের। যারা উপরার করেন তাহলে তো মানুষ তাদের পক্ষে থাকবে না, সেটা তারা বোঝে, এবং সেই মাত্রা অনুযায়ী তারা মানে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন, তাদের কৌশল নির্ধারণ করবে বলেই আমার ধারণা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ নিহত হয়েছেন। গেল রাত 9টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলমের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধের আশ্বাস দেয়া হলেও তা পরিশোধ না হওয়ায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাতে চেয়ারম্যানের বাসভবনে সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরু হওয়ার আগেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আলিম উদ্দিন নামের একজনের মৃত্যু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করেছে। দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। জেলার জাওয়াবাজার এলাকায় শুক্রবার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমি বিক্রয় নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে ঘটনা দেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি সামনে এগিয়ে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় পা ও হাতে আঘাত পান। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সংসদ সদস্য কামরুজ্জামান। পুলিশের পাশাপাশি শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে 2 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে কারখানাটিতে মজুত করে রাখা বিপুল পরিমাণ ফোম ও কেমিক্যাল। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আসছিল হঠাৎ করে আগুন ধরে যায় আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। 2টা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। এই কেমিক্যাল থেকে কেমিক্যালে কোনো আগুন ধরে নাই, শুধু ফোমের স্ট্যাকের ভিতরে আগুন ধরছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো। শাখা নদী বাঁশিয়ার পুনর্খনন শুরু হলেও মূল নদী সুরমা পড়েছে অস্তিত্ব সংকটে। দখল, দূষণ আর বালু উত্তোলনের কারণে নদীর প্রবাহ কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু খনন নয়, বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ভারতের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। সুরমা থেকে উৎপত্তি হওয়া প্রায় 56 কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদী মিশেছে কুশিয়ারায়। প্রায় 249 কিলোমিটার দৈর্ঘ্যের সুরমা নদীর 110 কিলোমিটারই পড়েছে সিলেটের ভেতরে। নদীটি ভারতের মণিপুর পাহাড় থেকে উৎপন্ন হয়ে বরাক নদী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে সুরমা নাম ধারণ করে, যেটি সিলেট ও সুনামগঞ্জের অপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। গবেষণা বলছে, বরাক থেকে উৎপন্ন সুরমা ও কুশিয়ারা নদী প্রায় 3598 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত করে। একদিকে ভরাট, অন্যদিকে দূষণ ও দখলে অস্তিত্ব সংকটে সুরমা। অনেক জায়গায় শুষ্ক মৌসুমে জাগে চর। উজানে বরাক মোহনা ভরাট হওয়ায় এই মৌসুমে 70% পানি চলে যায় কুশিয়ারায়। দীর্ঘদিন ধরে সুরমা খননের দাবি পরিবেশবাদীদের। নদী খনন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা দুর্নীতির খাত, কারণ এখানে কি হয় সেটা সাধারণ মানুষ শুধু শুনে নদী খনন হচ্ছে, কিন্তু আদতে দেখা যায় যে নদীর মাটি তুলে এদিকের মাটি ওইদিকে ফেলা হয়। এগুলা করতে করতে বর্ষা চলে আসে, এরপরে দেখা যায় যা হয়েছিল সেটা আবার নদীতে ফেরত যায়। বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ নাব্যতা ফেরাতে ভারতের সাথে সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা নিতে হবে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উৎসমুখ থেকে একবারে ডাউন স্ট্রিম পর্যন্ত এই সুরমার এই টোটাল রিভারটাকে আসলে আমাদের এক্সকাভেশন বা তার ব্যবস্থাপনার ভিতরে আন্ডারে নিয়ে আসতে হবে। আপ স্ট্রিমে ইন্ডিয়ার সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে আসলে সুরমা কুশিয়ারা বেসিনকে পুনরুজ্জীবিত করে এই অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা অনেকখানি ইফেক্টিভ করা সম্ভব। বর্ষার আগেই সুরমা এখন ভরা যৌবনে। টইটুম্বুর পানিতে প্রাণ ফিরে পেয়েছে নদীটি। তবে কেবল বর্ষাই নয়, শুষ্ক মৌসুমেও এমন খরস্রোতা নদী দেখতে চান সিলেটবাসী। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 বার নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সদস্য সেনা শপথ নেবেন। এজন্য কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে চলছে প্রস্তুতি। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে বিধানসভা থেকে নামিয়ে ফেলা হয়েছে মমতার নাম ফলক। শুক্রবার বেলা 11টার কিছু পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহনকারী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পূজা দিয়ে তিনি সেখান থেকে যান নিউ টাউনের হোটেলে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী 207 জন প্রার্থীর সঙ্গে দুপুরে বৈঠকে বসেন অমিত শাহ। বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতাদের মতামতের ভিত্তিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর নাম। এরপরই বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের শীর্ষ নেতারা। আনুষ্ঠানিক নাম ঘোষণা হলেও আগেই গুঞ্জন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 বার নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার ব্রিগেডের শপথ নেবেন সদস্যরা। সেই মেগা রাজনৈতিক ইভেন্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। একই সঙ্গে সেখানে শপথ নেবেন বিজেপির দখলে আসা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
তামিলনাড়ুতে সরকার গঠনে এখনও বাধা কাটেনি থালাপতি বিজয়ের। 118 বিধায়কের সমর্থন পাওয়ার কথা জানা গেলেও শেষ মুহূর্তে মুসলিম লীগ সহ দুটি দল সমর্থন প্রত্যাহার করে নেয়ায় অনিশ্চয়তায় পড়ল তার শপথ গ্রহণ। এর আগে কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে ও বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম থালাপতির টিভিকে সমর্থন দিয়ে সরকার গঠনের কথা জানিয়েছিল। শুক্রবার বিকেলে দলগুলো টিভিকে সমর্থন জানিয়েছিল। এর মধ্য দিয়ে গত 4 দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান ঘটেছিল বলে মনে করা হয়েছিল। এর আগে তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের দ্বারস্থ হন বিজয়। অবশ্য রাজ্যপাল বিশ্বনাথ স্পষ্ট জানান 118 বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি। এই অনিশ্চয়তার মধ্যেই দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে জোট গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আরবিতে পড়াশোনা করছে চীনের উইঘরের বাসিন্দারা। একসময় তাদের উপর ব্যাপক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে এখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চলছে কার্যক্রম। চীনের শিনজিয়ান ঘুরে এসে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। চীনের উত্তর পশ্চিম অঞ্চলের জিনজিয়াং উইঘর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাসিন্দারা প্রধানত সুন্নি মুসলিম ও তুর্কিভাষী নৃতাত্ত্বিক গোষ্ঠী। প্রায় 1,20,00,000 জনসংখ্যার এই গোষ্ঠীটির আছে সাংস্কৃতিক ও ধর্মীয় ভিন্নতা। অতীতে তাদের উপর নিপীড়নের অভিযোগ থাকলেও চীন সরকার এখন সেই চিত্র বদলে ফেলেছে। এটি শিনজিয়ানের রাজধানী উরুমকির একটি ইসলামিক স্টাডিজ সেন্টার। কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা শিখছেন আরবিতে। পাঠ্যসূচির অংশ হিসেবেই এই ভাষায় পড়াশোনা করছেন তারা। কলেজে মূলত স্নাতক পর্যায়ের ডিগ্রি দেওয়া হয়। এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা চাকরি পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। এখানে আরবিতে শিক্ষা দেওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই বছরও এই ইনস্টিটিউটে 150 জন শিক্ষার্থী নতুন নেয়ার পরিকল্পনা রয়েছে। লাইব্রেরিতে রয়েছে 75,000 বই। সুসজ্জিত ক্লাসরুম, বড় লাইব্রেরি, ক্যান্টিন সবকিছুর সুব্যবস্থা আছে এই প্রতিষ্ঠানে। এই ইনস্টিটিউটে থাকার ব্যবস্থা, খেলার জন্য স্টেডিয়াম, সুসজ্জিত লাইব্রেরি এবং ক্যান্টিন সবকিছু রয়েছে যাতে উইঘুর মুসলিমরা তাদের মতো করে শিক্ষা নিতে পারে। পাশেই আছে দারুণ নকশাখচিত সুসজ্জিত মসজিদ, যেখানে উইঘুর মুসলিমরা নামাজ পড়া সহ ধর্মচর্চা করতে পারেন। উরুমকির চেনজি বিশ্ববিদ্যালয়ে শুধু উইঘুর মুসলিমরা নন, বরং তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ভাষা শিখছেন হান সম্প্রদায়ের মানুষেরাও। সাংহাইতেও আছে মসজিদ। নারীদের জন্য আলাদা নামাজের স্থান থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা এই মসজিদে রয়েছে। মুসলমানদের জন্য যে মসজিদটা আছে, মসজিদের একটা কর্নারে মেয়েদের জন্য আলাদা করে জায়গা করে রাখা, সেখানে পোশাকও রাখা আছে। যদি কেউ মানে নামাজের উপযোগী কাপড় না পরে আসে মসজিদে, সেখানে কাপড় দিয়ে তারা নামাজটা পড়ে আবার রেখে চলে যেতে পারবে। প্রতিদিন না হলেও শুক্রবারে এই মসজিদে প্রচুর মুসলিম নামাজ পড়তে আসেন। মসজিদ তখন পূর্ণ হয়ে যায়। এসব কার্যক্রমের মধ্য দিয়ে বর্তমানে এই অঞ্চলে সাম্প্রদায়িক ব্যবধান কমে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে বলে দাবি চীন সরকারের। উইঘর মুসলিমদেরকে চীনারা বলার চেষ্টা করে যে পশ্চিমা মিডিয়া নানান রকম প্রোপাগান্ডা ছড়ায় যে তারা মুসলিমদেরকে নির্যাতন করে। আজ এই উরুমকিতে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হলো, চাইনিজরা দেখানোর চেষ্টা করলেন যে তারা উইঘর মুসলিমদেরকে কালচারালি, শিক্ষাগতভাবে সব দিক থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, উরুমকি, চীন। রাজধানীর বনানী ক্লাব মাঠে চলছে দুদিনব্যাপী ডিবিসি নিউজ ক্রিকেট টুর্নামেন্ট 2026। আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ, অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আমি যদি একটু বলতে চাই যে গতকালকে এই ডিবিসি ক্রিকেট টুর্নামেন্টের যে 8টি দল, সেই 8টি দলের গতকালকে খেলা হয়েছে এবং কি সেখান থেকে সেমিফাইনাল, আজকে যে সেমিফাইনাল 4টি দল সেটা অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই ব্রডকাস্ট এবং কি ডিজিটাল যে টিম দুটি রয়েছে তাদের মধ্যে টস হয়েছে এবং কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজিটালের
আজকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, এমনকি সেই 2 বলে 8 রান, মানে 2টা বলই এখন হয়েছে সবেমাত্র, সেই 2টা বলেই কিন্তু 2টা 4 মেরেছেন। গতকালকে ফাহিম নামে যে ছেলেটি আছে, যে খেলোয়াড় রয়েছে, তিনি গতকালকে 137 মতো রান তিনি করেছেন। আজকে আসলে দেখার অপেক্ষা, আজকে তিনি কতটা রান তিনি করতে পারেন। সিয়াম বোলিংয়ে আছেন, যেটা হচ্ছে ব্রডকাস্টের পক্ষে তিনি বল করছেন, প্রথম ওভারটি তিনি করছেন, এবং কি সেদিকে যিনি ব্যাট করছেন তিনি কিন্তু ফাহিম। গতকালকের যে সেঞ্চুরি করেছেন একমাত্র তিনি, ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাচ হয়েছে, এবং কি সেই গতকালকে যে ফাহিম গতকালকে 100 রানের উপরে রান করেছেন, তিনি কিন্তু এই মাত্র আউট হয়ে গেলেন, মাত্র 3 রানে 8 রানে আউট হয়ে গেলেন, এবং কি ওভারে 3 বলে ফাহিম আউট হয়ে গেছে। এখন দেখা যাক সবশেষ, গতকালকে তারা 200 অধিক রান করেছেন। এই প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই যে গতকালকে ফাহিম ভালো রান করেছে, আজকে আউট হয়ে গেল, কেমন লাগছে? আমাদের একটা প্ল্যানই ছিল যে আমাদের গতকালকে যারা ভালো করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ ভালো যে বলারগুলো আছে আমরা তাদেরকে খেলাবো, এবং তাদের সাথে আমাদের একটা সুন্দর মিটিং হয়েছে। তারা তাদের লেন্থ এবং লাইন বজায় রেখে বল করবে, ইনশাআল্লাহ আমাদের জয়লাভ করবো, আমরা জয়লাভ করবো। অসংখ্য ধন্যবাদ। সেখানে দর্শক সারিতে আসলে তাদের পক্ষে যে সাপোর্টাররা রয়েছেন, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন, তারা আসলে চাচ্ছেন যে আজকে ম্যাচটা জিতে তারা ফাইনাল নিশ্চিত করবে, সেই প্রত্যাশাই কিন্তু করছেন। এখানে ডিজিটালের যিনি আছেন প্রধান, আমি একটু কথা বলবো তার সঙ্গে। এই যে ফাহিম আউট হয়ে গেল, কেমন মনে হচ্ছে? আসলে আমরা চাপে নেই, আমাদের পাইপলাইনে আরো অনেক প্লেয়ার আছে, আমরা মোটেই চাপে নেই। এবং আপনারা দেখবেন এই যে অলরেডি এখানে হয়ে গেল, তো আমরা চাপে নেই। ফাইনালের প্রত্যাশা কতটুকু করছে? অবশ্যই আমরা ফাইনালে খেলবো ইনশাআল্লাহ। এখানে ফাহিম একটু আসছি, আপনার সাথে একটু কথা বলি। গতকালকে আপনি একমাত্র সেঞ্চুরিয়ান, তো সেক্ষেত্রে আজকে 8 রানে বিদায় নিতে হলো, কেমন? আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আমি চেয়েছিলাম যে আমি ইনশাল্লাহ আজকেও হাফ সেঞ্চুরি করার চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামছিলাম, তবে আজকের বিষয়টা খুবই হতাশাজনক। অল্প রানে আউট হয়ে গেল। জি, এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আসলে আমি একটা ভুল শটের কারণে আমি আসলে আউটটা হয়ে গেছি আর কি। তারপর কি প্রত্যাশা রাখছেন দলের? ইনশাল্লাহ আমরা জিতবো, এই আশাবাদী ব্যক্ত করছি আর কি। শুনছিলেন শ্রাবন্তী, আসলে ব্যাপক একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা হয়তোবা দেখতে পাবো এই খেলার মাধ্যমেই। চূড়ান্ত হবে ফাইনাল, এবং কি পরবর্তীতে আরো যে 2টি দল রয়েছে, নিউজরুম নিনজাস এবং কি আরেকটি দল রয়েছে। আসলে এই আজকে যে 4টি দল খেলবে তার মধ্যে 2টি দল অবশ্যই ফাইনালে যাবে। আমরা একটু খেলা দেখানোর চেষ্টা করব দর্শকদের। ঠিক ডিভিসি ক্রিকেট টুর্নামেন্ট চলছে, আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম বল করছে, এবং 2জন ব্যাটসম্যান তারা 2 প্রান্ত পরিবর্তন করেছেন। একটি রানের বিনিময়ে সিয়ামের ওভারটি শেষ, প্রথম ওভার শেষ ব্রডকাস্টের, সেটা আমরা দেখতে পাচ্ছি। এমনকি পরবর্তী বলার যিনি আসছেন তিনি কিন্তু গতকালকেও ভালো বল করেছেন ডিজিটালের পক্ষ থেকে, সেই এবং কি 2জন আম্পায়ার এসেছেন, সেই 2জন আম্পায়ার তারা কিন্তু ক্রিকেট বোর্ডের সদস্য, তারা ক্রিকেট বোর্ডের থেকে এসেছেন। একেবারে যে ব্যাপক আসলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে আজকে যে 4টি ম্যাচ আছে। তো আসলে এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই এই ডিভিসি ক্রিকেট টুর্নামেন্টের যে সবশেষ পরিস্থিতি সেটা তুলে ধরা বা জানার চেষ্টা করব। শ্রাবন্তী। আরিফ, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।